একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে প্রধান অক্ষের উপরে যে বিন্দুতে মিলিত হয় ওই বিন্দুটাই আমার প্রধান ফোকাস। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। তোমরা থাম্বনেল দেখেই কিন্তু বুঝতে পেরেছো আজকে আমি কিসের উপর ক্লাস নিতে চলেছি। আজকে আমি ক্লাস নিব পদার্থবিজ্ঞানের উপরে। ধারাবাহিকভাবে আমি বায়োলজির উপরে ক্লাস দিয়েছি। আজকে আমি ক্লাস দিব পদার্থবিজ্ঞান। যারা এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থী আছো, তোমাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। আজকে আমরা আলোচনা করব আলোর প্রতিফলন, পদার্থবিজ্ঞান অধ্যায় 8 এর বেসিক জিনিস সম্পর্কে। এটা আজকে হচ্ছে আমার প্রথম লেকচার। এরপরে থাকবে দ্বিতীয় লেকচার, সেখানে অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আজকে বেসিক এবং জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে এইগুলো নিয়ে কথা বলবো। তার শুরুতে আমরা আলোর প্রতিফলন কি এই জিনিসটা আমরা জানি যে আলোর প্রতিফলন, আমরা চ্যাপ্টার পড়তেছি কি আলোর প্রতিফলন। তাহলে আলোর প্রতিফলন জিনিসটা কি ভাইয়া? সেই আলোর প্রতিফলন সম্পর্কে আমি আজকে কথা বলবো। তাহলে বলো, আলোর প্রতিফলন জিনিসটা কি? আলোর প্রতিফলন পড়ার আগে তোমাকে কয়েকটা বেসিক কনসেপ্ট জানতে হবে। দেখো, আমি এখানে একটা চিত্র এঁকে রেখেছি। যার একটা মাধ্যমকে দিয়েছি হচ্ছে এ মাধ্যম, আর একটা মাধ্যমকে দিয়েছি আমরা বি মাধ্যম। ধরো এখানে দুইটা মাধ্যম আছে, আমি দুইটা মাধ্যম নিয়ে কথা বলছি। এই যে তলটা খাসকাটা 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 যে তলটা দেখতে পাচ্ছ, এই তলের নামটা কি বলতো? বিভেদ তল। তাহলে এই তলটা হচ্ছে আমার বিভেদ তল, যে তলটা কি করছে এ মাধ্যম এবং বি মাধ্যমকে পরস্পর থেকে আলাদা করে রাখছে। তো আলোক রশ্মি যখন একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে যাবে, ধর একটা মাধ্যম থেকে যখন আলোক রশ্মি আর একটা মাধ্যমে যাবে, তখন এই বিভেদ তলে বাধা পেয়ে দ্বিতীয় মাধ্যমে আর কিন্তু যদি না আসে, সাধারণত আলোক প্রতিসরণের ক্ষেত্রে কি হয়, প্রথম মাধ্যম থেকে আলোক রশ্মি ভেদ করে দ্বিতীয় মাধ্যমে চলে আসে। তার প্রতিফলনের ক্ষেত্রে কি হয়, একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে আলোক রশ্মি যাওয়ার সময় দুই মাধ্যমের বিভেদ তলে বাধা পেয়ে আলো ওই মাধ্যমেই ফিরে যায়, তখন আমরা তাকে বলি আলোর প্রতিফলন। এই বিষয়টাকে বলি হচ্ছে আলোর প্রতিফলন। ধরো আমার একটা রশ্মি আসতেছে, এই রশ্মিটা এসে এই বিভেদ তলে বাধা পেয়ে যদি এই মাধ্যম বরাবরই আবার ব্যাক করে, তাহলে আলোর এই ঘটনাটাকে বলবো হচ্ছে আমরা আলোর প্রতিফলন। দেখো, এইটাকে বলতেছি আমরা বিভেদ তল। তাহলে এই তলটার নাম কি ভাইয়া? এই তলটার নাম বিভেদ তল। বেসিক জিনিসটা তোমাকে জানতে হবে, কারণ অঙ্ক করতে গেলে তোমার এই বেসিক জিনিসটা কাজে লাগবে। এই এখানে দেখো অনেকগুলো সূত্র লিখে রেখেছি, যে প্রতিফলন কি, প্রতিফলনের সূত্র, প্রতিফলনের প্রকারভেদ কি, দর্পণ সংক্রান্ত কথা বলবো, গোলীয় দর্পণ সম্পর্কিত যে রাশিগুলো আছে, মেরু, বক্রতার ব্যাসার্ধ, প্রধান ফোকাস, প্রধান অক্ষ, ফোকাস তল, প্রতিম্ব এবং বিবর্ধন, এই বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু আজকে আমার এই ক্লাসটা থাকবে। তাহলে এই তলটাকে বলতেছি আমরা বিভেদ তল, যে তলটা এ মাধ্যম আর বি মাধ্যমকে পরস্পর থেকে আলাদা করে রাখলো। যে আলোক রশ্মিটা বিভেদ তলে পড়ে, এই রশ্মিটাকে বলি হচ্ছে আমরা আপতিত রশ্মি, তাই না? এই রশ্মিটাকে বলি আমরা আপতিত রশ্মি। ওকে, যে রশ্মিটা প্রতিফলিত হয়ে বিভেদ তলে বাধা পেয়ে ওই মাধ্যমে চলে যাচ্ছে, সে একই মাধ্যমে চলে যাচ্ছে, তাকে বলতেছি আমরা কি বলতো? প্রতিফলিত রশ্মি, তাই না? তাহলে এটা হচ্ছে আমার প্রতিফলিত প্রতিফলিত রশ্মি। ওকে, তাহলে একটাকে দেখলাম আমরা আপতিত রশ্মি, আর একটাকে বললাম প্রতিফলিত রশ্মি। এই আপতিত রশ্মি যে বিন্দুতে পড়ে, দেখো এই যে একটা বিন্দু আছে না ভাইয়া, এই বিন্দুটার নাম হচ্ছে কি আপতন বিন্দু। তাহলে এই বিন্দুর নামটা কি হবে? আপতন বিন্দু। যেহেতু এখানে এসে পড়ে, আপতন মানে পড়া, বলে কি পড়েছে? আলোক রশ্মি পড়েছে, সুতরাং এই বিন্দুর নাম হবে কি আপতন বিন্দু। এবং এই যে একটা লম্ব অবিলম্বের মানে বিভেদ তলের সাথে একটা লম্ব দেখতে পাচ্ছ, এই লম্বটার নাম, এইটার নাম কি বলতো? অভিলম্ব। এটাকে বলি কি আমরা? অভি এইটা হচ্ছে আমার অভিলম্ব। ওকে, তাহলে প্রতিফলন কাকে বলে এটা তো ক্লিয়ার। আর একবার বলছি তোমাদের জন্য, দেখো যে আলোক রশ্মি একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে যাওয়ার সময় দুই মাধ্যমের বিভেদ তলে যদি বাধা পেয়ে পূর্বের মাধ্যমেই ফিরে যায়, তাহলে আলোর এই ঘটনাকে বলি আমরা আলোর প্রতিফলন। এই ঘটনাকে বলি আমরা আলোর প্রতিফলন। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার বিভেদ তল, এটা হচ্ছে আপতিত রশ্মি, এইটা আমার প্রতিফলিত রশ্মি। এই বিন্দুটা আপতন বিন্দু এবং এই লম্বটাকে বলতেছি আমরা অভিলম্ব। ওকে, এবার
আসি আমরা আলোর প্রতিফলন সংক্রান্ত কথা নিয়ে। তাহলে আমাদের আলোর প্রতিফলন শেষ। আলোর প্রতিফলনের সূত্র কয়টা আছে? আলোর প্রতিফলনের সূত্র আছে হচ্ছে দুইটা। কয়টা সূত্র? দুইটা। প্রথম সূত্রটা কি? প্রথম সূত্র হচ্ছে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মানটা কি হবে? সমান হবে। এই যে আমি বললাম আপতন কোণ, তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে আপতন কোণ জিনিসটা কি? ওকে, আপতন কোণটা কি? আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে ওই কোণটাকে বলি আমরা আমার আপতন কোণ। তাহলে আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করবে, দেখো তো ভাইয়া, আমি যদি এই কোণটা চিহ্নিত করি তাহলে এই কোণটাকে বলবো আমরা আপতন কোণ। দেখো কোণ কিন্তু সর্বদাই অভিলম্বের সাথে হবে, কখনো বিভেদ তলের সাথে হবে না। এটা একটু খেয়াল রাখবা যে বিভেদ তলের সাথে কখনো কোণ হবে না। কোণ হবে কার সাথে? অভিলম্বের সাথে। ওকে, তাহলে এই আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন করে এই কোণটাকে বলি হচ্ছে আমরা আপতন কোণ। একে আমরা আই দিয়ে প্রকাশ করতে পারি অথবা থিটা আই দিয়ে প্রকাশ করতে পারি, তাই না? তাহলে থিটা আই দিয়ে প্রকাশ করো, এটা থিটা আই। ওকে, এটার মান হচ্ছে থিটা আই, অথবা শুধু আই দিয়ে প্রকাশ করতে পারো। আর প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন করবে এই কোণটাকে বলি আমরা প্রতিফলন কোণ। তাহলে প্রতিফলিত রশ্মি কার সাথে কোণ উৎপন্ন করবে? অভিলম্বের সাথে কোণ উৎপন্ন করবে। সো এই কোণের নামটা হচ্ছে কি বলতো? প্রতিফলন কোণ। এবং প্রতিফলন কোণকে থিটা আর দিয়ে প্রকাশ করা হয়। এবং আলোর প্রতিফলনের সূত্র অনুযায়ী এই থিটা ওয়ান এবং থিটা আর এর মানটা কি হবে? সমান। তাহলে এক নং সূত্র অনুযায়ী কি হয় বলতো? থিটা আই ইজ ইকুয়াল টু কি হয় বলতো? থিটা আর। তাহলে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মানটা কি হবে বলতো? পরস্পর সমান। এবার দুই নম্বর সূত্র কি আছে? দুই নম্বর সূত্র হচ্ছে আপতিত রশ্মি। এই যে আপতিত রশ্মি, এই আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলিত রশ্মি ও আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এই যে অভিলম্ব কোন বিন্দুতে? আপতন বিন্দু। তাহলে কি বলবো? আপতন বিন্দুতে, বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব পরস্পর কি হয় ভাইয়া? পরস্পর সমান। তাহলে এরা কি হবে? সরি, একই সমতলে থাকে। অভিলম্ব একই সমতলে থাকে। কোথায় থাকে বলতো? একই সমতলে থাকে। আলোর প্রতিফলনের সূত্র দুইটা। এক নাম্বার সূত্র কি? আপতন কোণ এবং প্রতিফলন কোণটা পরস্পর সমান হবে। আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি, যে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে, তাই না? তল বলতে কি? একই বরাবর। যে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি, এটা কিন্তু অভিলম্ব যদি চিন্তা করো তাহলে একই সমতলে থাকবে, এই বরাবর থাকবে, একই সমতল। তাহলে এই যে আলোর প্রতিফলনের দুইটা সূত্র আমরা শিখে গেলাম। এবার আসি আমরা আলোর প্রতিফলন কয় প্রকার। আলোর প্রতিফলনটা হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? আলোর প্রতিফলন দুই প্রকার। তাহলে এটা মুছে ফেলি, এটা আমাদের এখন আর লাগছে না। আলোর প্রতিফলন কয় প্রকার? আলোর প্রতিফলন দুই প্রকার। ওকে, তাহলে প্রতিফলনটা কি? এক নাম্বার হচ্ছে দেখো নিয়মিত প্রতিফলন। একটা কি? নিয়মিত প্রতিফলন। একটা প্রতিফলনকে বলতেছি আমরা নিয়মিত প্রতিফলন। দুই নাম্বার একটাকে বলতেছি কি আমরা? অনিয়মিত প্রতিফলন। অনিয়মিত প্রতিফলন এর অপর নাম হচ্ছে ব্যাপ্ত প্রতিফলন, তাই না? তাহলে একে অপর নামে ডাকা যায় কি? ব্যাপ্ত প্রতিফলন। ব্যাপ্ত প্রতিফলন। ওকে, এবং নিয়মিত যে প্রতিফলন একে আমরা সুষম প্রতিফলন বলতে পারি। কি বলবো বলতো? সুষম প্রতিফলন। ওকে, তাহলে প্রতিফলন কত প্রকার? প্রতিফলন দুই প্রকার। একটা নিয়মিত প্রতিফলন, এবং নিয়মিত প্রতিফলনটাকে বলতেছে আমরা সুষম প্রতিফলন। আর একটা প্রতিফলন কি বলতো? অনিয়মিত প্রতিফলন। এর অপর নাম হচ্ছে ব্যাপ্ত প্রতিফলন। তাহলে শুরুতে আমরা জেনে নিই নিয়মিত প্রতিফলনটা কি। ওকে, নিয়মিত প্রতিফলন জিনিসটা কি? তার আগে আমার এই চিত্রটা একটু দেখে খেয়াল করো। যদি এমন হয় যে এক গুচ্ছ আলোক রশ্মি পরস্পর সমান্তরালে আসবে, তাই না? বিভেদ তলে কি আসবে বলতো? ধরো এখানে এক গুচ্ছ আলোক রশ্মি আসতেছে, দর্পণে আপতিত হচ্ছে, এক গুচ্ছ আলোক রশ্মি আসছে, এবং প্রতিফলনের পরে
এরা আসবে সমান্তরালে, বের হয়ে যাবে সমান্তরালে। বিষয়টা হচ্ছে এরকম, দেখো প্রত্যেকটা আলোক রশ্মি আসতেছে সমান্তরালে এবং বের হয়ে যাচ্ছেও কি পরস্পর সমান্তরালে। যদি এরকম হয় তাহলে এই প্রতিফলনটাকে বলবো আমরা নিয়মিত প্রতিফলন। তাহলে একগুচ্ছ আলোক রশ্মি পরস্পর সমান্তরালে দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পরে যদি সমান্তরালেই বের হয়ে যায় তাহলে আলোর এই প্রতিফলনটাকে বলবো হচ্ছে আমরা নিয়মিত প্রতিফলন। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের নিয়মিত প্রতিফলন, নিয়মিত। এবার অনিয়মিত কোনটা হবে? অনিয়মিত হলো একগুচ্ছ আলোক রশ্মি, এবং এটা যদি জেনে রাখো যে নিয়মিত প্রতিফলনের কারণেই কিন্তু প্রতিবিম্ব তৈরি হয়। মানে আমরা যে আয়নায় আমাদের ছবিটা দেখি, এটা কিভাবে দেখি? এটা দেখি হচ্ছে নিয়মিত প্রতিফলনের কারণে। তবে ব্যাপ্ত প্রতিফলন বা অনিয়মিত প্রতিফলন কোনটা? বল আলোক রশ্মি আসবে সমান্তরালে, দেখো আলোক রশ্মি আসবে সমান্তরালে, সবগুলো আলোক রশ্মি কিন্তু সমান্তরালে আসছে, কিন্তু প্রতিফলনের পর এক একজন এক এক ভাবে বের হয়ে যাবে। দেখো অনিয়মিত যদি হয়, এরকম যদি বিক্ষিপ্ত ভাবে প্রতিফলিত হয় তখন এই প্রতিফলনটাকে বলবো হচ্ছে আমরা অনিয়মিত প্রতিফলন বা ব্যাপ্ত প্রতিফলন। তাহলে এই ব্যাপ্ত প্রতিফলনে কিন্তু কোনো প্রকার বিম্ব তৈরি হয় না। তাহলে বিম্বটা তৈরি হবে কোথায়? নিয়মিত প্রতিফলনে আমার বা সুষম প্রতিফলনে বিম্ব তৈরি হবে। কথাকে বুঝতে পারছো? দেখো এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এর নাম হচ্ছে অনলাইন শিক্ষা। ফেসবুকে একটা পেজ আছে, তার নাম রানা সায়েন্স একাডেমি। সো তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অনলাইন শিক্ষা সাবস্ক্রাইব করে রাখবা। ওকে, তাহলে চলো আমরা মূল কথায় ফিরে আসি। তাহলে এটা হচ্ছে আমাদের নিয়মিত প্রতিফলন, এটা হচ্ছে অনিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন কি বললাম? একগুচ্ছ আলোক রশ্মি সমান্তরালে আসবে, প্রতিফলনের পর সমান্তরাল ভাবে বের হয়ে যাবে, একে বলবো আমরা নিয়মিত প্রতিফলন। একদম বেসিক থেকে শেখো ভাই, পুরো মুখস্থ করার দরকার নেই। যদি ফিজিক্সটাকে ফিল না করো, মুখস্থ করো। মুখস্থ করলে এখন মুখস্থ করবে, একটু পরে ভুলে যাবা। মনোযোগ সহকারে ক্লাসটা শোনো, আশা করি তোমার এই ক্লাসটা অবশ্যই ভালো লাগবে। দেখো অনিয়মিত প্রতিফলনটা কি? একগুচ্ছ আলোক রশ্মি আসবে সমান্তরালে কিন্তু বের হয়ে যাবে বিক্ষিপ্ত ভাবে, এলোমেলো ভাবে প্রতিফলিত হবে, তখন তাকে বলবো আমরা অনিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনে প্রতিবিম্ব তৈরি হয়, বিম্ব তৈরি হয়। আর নিয়মিত প্রতিফলনে বিম্ব তৈরি হয়, আর অনিয়মিত প্রতিফলনে কোনো বিম্ব তৈরি হয় না। এই জন্য আমরা আমাদের ছায়া তৈরি হয়, এটা কিন্তু একটা অনিয়মিত প্রতিফলন। এখানে কিন্তু আমাদের কোনো ছবি দেখতে পাই না। ওকে, এবার তাহলে প্রতিফলনের প্রকারভেদটা আমরা শেষ করে ফেললাম। এবার যাই দর্পণ। দর্পণ জিনিসটা কি? তাহলে দর্পণ জিনিসটা কি? দর্পণ হচ্ছে এমন একটা জিনিস যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে। তাহলে দর্পণে কি হয়? আলোর নিয়মিত প্রতিফলন হয়। তাহলে কোনো মসৃণ তলটা যদি, কোনো তল যদি মসৃণ হয়, কথা হলো কি, কোনো তলটা যদি মসৃণ হয় এবং সেখানে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলবো আমরা দর্পণ। দর্পণ কি? দর্পণ হলো কোন তল যদি মসৃণ হয়, কোন তল যদি মসৃণ হয়, তাহলে কথাটা কি? কোন তল যদি মসৃণ হয়, কোন তল যদি মসৃণ হয় এবং সেখানে সেখানে কি বলতো, সেখানে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাই না? নিয়মিত প্রতিফলন ঘটে, তবে ওই তলটাকে বলবো কি আমরা বলতো? ওই তলকে দর্পণ বলে, দর্পণ বলে। ওকে, তাহলে কথাটা কি? কোন তল যদি মসৃণ হয় এবং সেখানে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তবে ওই তলটাকে বলবো হচ্ছে কি আমরা দর্পণ। এবার দর্পণ কত প্রকার? দর্পণ দুই প্রকার। একটা হলো সমতল দর্পণ, তাহলে একটা দর্পণ কি? সমতল দর্পণ। আর একটাকে বলি আমরা অবতল দর্পণ, না সরি গলীয় দর্পণ। কি বলি? গলীয় দর্পণ। তাহলে একটাকে বলি সমতল দর্পণ, অপরটাকে বলি আমরা গলীয় দর্পণ। ওকে, তাহলে সমতল দর্পণ জিনিসটা কি? আমরা একটু সংজ্ঞা দিয়েছিলাম, এই সংজ্ঞাটাই কিন্তু সমতল দর্পণের ক্ষেত্রে ইউজ করা যাবে। যে কোন তল যদি কি হয়? সমতল হয় এবং সেখানে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তবে তাকে বলবো আমরা সমতল দর্পণ।
কোনো তল যদি সমতল হয় এবং সেখানে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তখন তাকে বলবো আমরা সমতল দর্পণ। দেখো তোমার বাসায় যে আয়নাটা আছে, যেখান থেকে আমাদের কি বলে আমাদের প্রতিবিম্ব দেখা যায়, এই আয়নাটা হচ্ছে একটা সমতল দর্পণ। সেটা কিন্তু অনেক মসৃণ, এই জন্য এখানে কি হয়, আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। ওকে, তাহলে সমতল দর্পণ শিখলাম যে কোন তল যদি কি হয়, সমতল হয়, কোনো মসৃণ তল যদি সমতল হয়, অবশ্যই মসৃণ হতে হবে, এবং সেখানে যদি আলো নিয়মিত প্রতিফলন ঘটে, তবে তাকে আমরা বলবো সমতল দর্পণ। এবার দেখো গোলীয় দর্পণ জিনিসটা কি। গোলীয় দর্পণ, কোনো গোলক যদি কি হয়, মসৃণ হয়, একটা গোলক মসৃণ হবে এবং সেখানে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তবে তাকে আমরা বলবো গোলীয় দর্পণ। তাহলে কোনো গোলীয় পৃষ্ঠ যদি কি হয়, মসৃণ হয় এবং সেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তবে তাকে বলবো আমরা গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলি আমরা উত্তল, আর একটাকে বলি আমরা অবতল। একটা উত্তল দর্পণ আর একটা কি বলতো, অবতল দর্পণ। একটা দর্পণ হচ্ছে উত্তল এবং আরেকটা কি বলতো, অবতল। তাহলে গোলীয় দর্পণ কয় প্রকার? গোলীয় দর্পণ দুই প্রকার, একটা হচ্ছে উত্তল দর্পণ আর একটা হচ্ছে অবতল দর্পণ। দেখো এই একটা গোলক, কথা চিন্তা করো যে এই একটা গোলক, এই গোলকটাকে তুমি মাঝ বরাবর কেটে ফেলো। দেখো তো, মাঝ বরাবর কেটে ফেলো। আর এখান থেকে যদি ভিতরের পার্টটা চিন্তা করো, তাহলে ভিতরের পার্টটা যদি কি হয়, অমসৃণ হয়, ভিতরের পার্টটা যদি অমসৃণ হয়, তবে বাইরের পার্টটা কি মসৃণ। এই ক্ষেত্রে এইটাকে বলবো আমরা উত্তল দর্পণ। এটাকে বলবো কি বলতো, উত্তল দর্পণ। ওকে, এবার এই দর্পণ, এটার ক্ষেত্রে চিন্তা করো একটা গোলককে কেটে দুইটা দর্পণ বানিয়েছি আমি। এবার এর বাহিরের পৃষ্ঠ কি হবে? বাহিরের পৃষ্ঠতে পাড়া লাগানো আছে, ধর অমসৃণ, বাহিরের পৃষ্ঠটা অমসৃণ, কিন্তু ভিতরের পাটটা কি মসৃণ, তখন এই পাশটা কি অবতল না, তখন একে বলবো হচ্ছে আমরা অবতল দর্পণ। অবতল দর্পণ। আর একটা পাশ উত্তল আর একটা পাশ কি বলতো, অবতল। এইটার উত্তল পাশটা মসৃণ হয়, এখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, একে বলা হয় উত্তল দর্পণ। এর অবতল পৃষ্ঠটা মসৃণ হয়, এখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, এটাকে বলা হয় মূলত অবতল দর্পণ। দেখো উত্তল দর্পণ মোটর সাইকেলের যে লুকিং গ্লাস গুলো থাকে, গাড়ির যে লুকিং গ্লাস গুলো আছে, এই গাড়ির লুকিং গ্লাস গুলো কিন্তু উত্তল দর্পণ দিয়ে তৈরি, এবং কাছে গেলে দেখবে তো অনেক বড় একটা বিম্ব পাওয়া যায়। তাহলে এই লুকিং গ্লাস গুলো কেন উত্তল দর্পণ হয়? অনেক দূরে একটা বস্তু আছে, সেই বস্তুর অনেক বড় একটা প্রতিবিম্ব কিন্তু আমার উত্তল দর্পণে তৈরি হয়। ওকে, তাহলে উত্তল এবং অবতল দর্পণ, এই দুইটা দর্পণ সম্পর্কে শিখে গেলাম। এবার আমরা যাব হচ্ছে গোলীয় দর্পণ সংক্রান্ত যে রাশিগুলো আছে, এই রাশিগুলো নিয়ে এখন বিস্তারিত কথা বলবো। ওকে, তাহলে গোলীয় দর্পণ কি হতে পারে? গোলীয় দর্পণ উত্তল এবং অবতল দুইটাই হতে পারে। গোলীয় দর্পণ সম্পর্কিত প্রথম যে রাশি, সেই রাশিটা কি বলতো? এই রাশিটা হচ্ছে মেরু। তাই প্রথমে আলোচনা করব আমরা মেরু নিয়ে। দেখো এইটা একটা গোলক। এই মেরু আলোচনা করার আগে আমরা আলোচনা করব হচ্ছে বক্রতার কেন্দ্র এবং বক্রতার ব্যাসার্ধ নিয়ে, তারপর আমরা মেরুতে চলে যাব। দেখো এইটা একটা গোলক, এই গোলকের নিশ্চয় একটা সেন্টার আছে, অর্থাৎ কেন্দ্র আছে, এটা একটা সেন্টার। এখন তুমি চাচ্ছ কি যে এই গোলকটা কেটে তুমি একটা কি বানাবা, দর্পণ বানাবা। ধরো আমি একটা অবতল দর্পণ নিয়ে কথা বলবো, আমি এই পাশটাকে এইটা একটা দর্পণ বানালাম, তাই না? এই গোলকটা কেটে আমি কি করলাম, একটা দর্পণ বানালাম। ধর এই দর্পণের এই পাশটা আমি পাড়া লাগাই দিলাম, মানে অমসৃণ করলাম। তাহলে ভিতরের পাশটা কি হবে বলতো, মসৃণ। যদি মসৃণ হয়ে থাকে তাহলে এটা একটা অবতল দর্পণ। তাহলে এটা একটা অবতল, অবতল, অবতল দর্পণ। ওকে, এখন প্রশ্ন হলো ভাইয়া সেটা না, সেটা হলো প্রশ্ন কি, বক্রতার কেন্দ্র কাকে বলে? বক্রতার কেন্দ্র, এইটা একটা গোলক, এই গোলক, এটা দর্পণ এবং এই দর্পণটা একটা গোলকের অংশ ছিল, তাই না? তাহলে এইটা কি একটা গোলকের অংশ ছিল। এই দর্পণটা কার অংশ ছিল? এটা একটা গোলকের অংশ ছিল। তাহলে আমি সংজ্ঞায় কি বলবো, যে গোলীয় সংজ্ঞার মধ্যে বলবো দর্পণ যে গোলকের অংশ বিশেষ। তাহলে দর্পণ যে গোলকের অংশ বিশেষ, একটা গোলক ছিল না, সেই গোলকের একটা অংশ না।
তাহলে এই দর্পণ যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের কেন্দ্র, সেই গোলকের সেন্টারটাকে কি বলবো আমরা? বক্রতার কেন্দ্র। তাহলে এই বক্রতার কেন্দ্র হচ্ছে এইটা, এটাকে আমি কি দিয়ে প্রকাশ করি বলতো? সি দিয়ে প্রকাশ করা হয়, সি ফর সেন্টার। তাহলে বক্রতার কেন্দ্রকে কি দিয়ে প্রকাশ করা হয়? সি দিয়ে। তাহলে মেরু বক্রতার কেন্দ্র কাকে বলে? বলে গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে। সেই গোলকের কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বক্রতার কেন্দ্র জিনিসটা কি। এবার আসি হলো বক্রতার ব্যাসার্ধ। আমরা জানি যে গোলকের ক্ষেত্রে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে কি? ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা কি বলি? ব্যাসার্ধ বলে থাকি। তাহলে এবার চিন্তা করো যে এইটা একটা বৃত্ত ছিল বা গোলক ছিল, সেই গোলকের সেন্টার সি, সেখান থেকে এটা আমি কিন্তু কি বানাইছি বলতো? দর্পণ। তাহলে এই গোলীয় দর্পণটা যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের ব্যাসার্ধটা কি হবে? বক্রতার ব্যাসার্ধ হবে। তাহলে বক্রতার ব্যাসার্ধ দেখো, এইটা এখান থেকে এই দূরত্ব পর্যন্ত, এইটাকে বলতেছি আমরা বক্রতার ব্যাসার্ধ। তাহলে বক্রতার কেন্দ্র কি? গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে। বক্রতার ব্যাসার্ধ জিনিসটা কি? গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের ব্যাসার্ধকে কি বলবো আমরা? বক্রতার ব্যাসার্ধ। এবার আসি হচ্ছে মেরুর কাছে। মেরু জিনিসটা কি? মেরু হচ্ছে আমার যে দর্পণটা আছে, এই দর্পণের ঠিক মাঝের বিন্দু। দেখো এখান থেকে এইটুকু আর এইটুকু আনুপাতিক হারে মনে করে নাও যে সমান। যেহেতু সুন্দর করে আঁক করতে পারি নাই, আঁকা বাঁকা হয়ে গেছে। তুমি চিন্তা করো যে এই বিন্দুটা হচ্ছে এই গোলকের মধ্যবিন্দু। মানে কি? এখানকার দূরত্ব আর এখানকার দূরত্ব কি হবে? সেম হবে, তাই না? এখানকার দূরত্ব আর এখানকার দূরত্ব সেম হবে। তাহলে এই বিন্দুটার নাম কি? এই বিন্দুটার নাম হবে হচ্ছে মেরু। এবার বলো তো, তোমাকে যদি কেউ বলে মেরু কি, তাহলে তুমি কি বলবা? তুমি বলবা গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে মেরু বলা হয়। গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে মেরু বলে, অথবা দর্পণের মধ্যবিন্দুকেই মেরু বলা হয়। বাস, এক কথাই শেষ। বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ এবং মেরু, এই তিনটা জিনিস সম্পর্কে ক্লিয়ার হয়েছে কিনা অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাওয়া। প্রথমে আসো প্রধান ফোকাস জিনিসটা কি। প্রধান ফোকাস শিখবো, তারপর আমরা ফোকাস দূরত্ব যাবো, ঠিক আছে? আগে ফোকাস দূরত্ব, যদি প্রধান ফোকাস যদি না শিখি, তাহলে আমরা ফোকাস দূরত্ব বের করতে পারবো না। আমরা মেরু, বক্রতার ব্যাসার্ধ, বক্রতার কেন্দ্র পর্যন্ত ক্লিয়ার। ওকে, এবার শিখবো হচ্ছে কি? প্রধান ফোকাস। প্রধান ফোকাস আগে শিখবো আমরা। প্রধান ফোকাস, তাহলে প্রধান ফোকাস কোনটা দেখো, এখানে কি আছে? একটা দর্পণের সেন্টার আছে, এখানে আছে মেরু। ওকে, এবার মনে করো একগুচ্ছ আলোক রশ্মি আসতেছে, একগুচ্ছ আলোক রশ্মি আসে দর্পণে প্রতিফলিত হবে। একগুচ্ছ আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসবে। তাহলে প্রধান অক্ষের কথা আগে বলে ফেলি। প্রধান অক্ষ জিনিসটা কি দেখো, এইটা এই যে প্রধান অক্ষ। প্রধান অক্ষ জিনিসটা কি? প্রধান অক্ষ হচ্ছে দর্পণের মেরু এবং বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী যে সরলরেখা, এই সরলরেখাটাকে বলি আমরা প্রধান অক্ষ, তাই না? তাহলে দেখো মেরু, মেরু এবং বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী যে সরলরেখা, এই সরলরেখাটাকে বলি হচ্ছে আমরা প্রধান অক্ষ। ওকে, তাহলে এইটা পুরোটা কি? আমার প্রধান অক্ষ। এবার গৌণ অক্ষ কি? গৌণ অক্ষ হলো, গৌণ অক্ষ হলো বক্রতার কেন্দ্র এবং প্রধান যে আমাদের মেরু যে আছে, মেরু ব্যতীত অন্য যে কোনো বিন্দু। দেখো মেরু ব্যতীত যে কোনো একটা বিন্দু, এটা কি? এটা গৌণ অক্ষ। তাহলে গৌণ অক্ষর সংজ্ঞাটা কি হবে? মেরু ব্যতীত দর্পণের যে কোনো বিন্দু এবং বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী যে রেখা, এই রেখাটাকে বলা হয় গৌণ অক্ষ। প্রধান অক্ষ একটাই হবে, কিন্তু গৌণ অক্ষ কি হতে পারে? একাধিক হতে পারে। কেন? কারণ দর্পণের উপরে অসংখ্য কি থাকে? প্রধান ফোকা সরি মেরু ব্যতীত অনেকগুলো বিন্দু থাকতে পারে, তাই না? তাহলে ধরো অনেকগুলো বিন্দু, আমি এখানে 3টা বিন্দু দেখালাম, ধরো আরো একটা বিন্দু দেখালাম, এই যে। তাহলে মেরু ব্যতীত অন্য যে কোনো বিন্দু এবং বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী যে রেখা, একে বলা হয় গৌণ অক্ষ। একটা দর্পণে অসংখ্য গৌণ অক্ষ থাকতে পারে, কিন্তু প্রধান অক্ষ থাকবে একটাই। কেন? আমার মেরু আছে কয়টা বলতো? মেরু আছে একটা।
ওকে, তাহলে আমরা প্রধান অক্ষ, গৌণ অক্ষ শিখে গেলাম। এবার শিখবো প্রধান ফোকাস, দেন শিখবো হচ্ছে ফোকাস দূরত্ব। প্রধান ফোকাস জিনিসটা কি, এবার আসলে প্রধান ফোকাস জিনিসটা কি। ধরো দুইটা দর্পণের কথা চিন্তা করো। আমি এখানে একটা অঙ্কন করলাম, একটা ধরো অবতল দর্পণ, একটা আমার অবতল দর্পণ, এর উত্তল অংশে পা লাগানো আছে। সো এখানে একটা মেরু আছে, বক্রতা কেন্দ্র আছে। আর একটা ধরো চিন্তা করো তুমি হচ্ছে উত্তল দর্পণ, আর একটা চিন্তা করো উত্তল দর্পণ। ওকে, তাহলে উত্তল দর্পণ হলে কি হবে, অবতল পাশটা কি হবে, অমসৃণ হবে, অবতল পাশটা অমসৃণ হবে। তাহলে দর্পণের দুইটা কেন্দ্র আছে, তাই না। ধরো এই পাশে একটা, এইটাকে ধরলাম বক্রতার কেন্দ্র, ঠিক এখান থেকে এইটুকু দূরেও কি হবে, সমদূরত্বে আর একটা বক্রতার কেন্দ্র থাকবে। যদি এইটা মেরু হয়, ওকে। এবার দেখো এখানে প্রধান ফোকাসের ক্ষেত্রে অবতল দর্পণের ক্ষেত্রে কি হয়, অবতল দর্পণের ক্ষেত্রে এক গুচ্ছ আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল যাবে। এবার প্রধান অক্ষ নিয়ে কোনো কনসেপ্ট ক্লিয়ার আছে কি? প্রধান অক্ষ কোনটা, এই যে বক্রতার কেন্দ্র এবং মেরুর মধ্য দিয়ে গমনকারী সরলরেখা প্রধান অক্ষের সমান্তরাল যাবে এবং প্রতিফলনের পরে তার একটা বিন্দুতে দেখো মিলিত হচ্ছে। আরো একটা আলোক রশ্মি গেল, প্রতিফলনের পর সে আরো একটা বিন্দুতে মিলিত হবে। ওকে, এবার ধর এই পাশ থেকে আলোক রশ্মি যাচ্ছে, প্রতিফলনের পর তারা এই একটা বিন্দু প্রধান অক্ষের উপরে একটা বিন্দুতে মিলিত হচ্ছে। আরো একটা আলোক রশ্মি ফেলো, এরাও প্রতিফলনের পর কি হবে, প্রধান অক্ষের উপরে একটা বিন্দুতে মিলিত হবে। ওকে, এই যে বিন্দুতে মিলিত হলো, এইটা আমার প্রধান ফোকাস। কার ক্ষেত্রে বলতো, অবতল দর্পণের ক্ষেত্রে। এবার উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে, একগুচ্ছ আলোক রশ্মি ধরো আসলো, দর্পণে আসলো, উত্তল দর্পণের দেখো এই পাশটা পা লাগানো, তাহলে এই পাশে কি আসতে পারবে না, সে তো ওই পাশেই প্রতিফলিত হয়ে যাবে। কিন্তু প্রতিফলিত হবে কি, একটা বিন্দু থেকে মনে হবে যে সেখান থেকে দূরে সরে যাচ্ছে। দেখো দূরে সরে যাচ্ছে, দূরে সরে যাও কি, অপসৃত হওয়া। তাহলে এখান থেকে ধরো আরো একটা আলোক রশ্মি আসলো, এর দর্পণে প্রতিফলিত হয়ে মনে হবে কি যে একটা বিন্দু থেকে দূরে সরে যাচ্ছে। ধরো এখানে আরো একটা আলোক রশ্মি দাও, দর্পণে আসছে, প্রতিফলিত হয়ে মনে হচ্ছে কি একটা বিন্দু থেকে দূরে সরে যাচ্ছে। আর এখানে আমি আরো একটা আলোক রশ্মি দিলাম, দর্পণে এসে এরা কি হবে, ধর একটা জায়গা থেকে দূরে সরে যাচ্ছে বলে মনে হচ্ছে, তাই না। আর এটা উত্তল দর্পণ, এটা অবতল দর্পণ। উত্তল দর্পণের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে প্রধান অক্ষের উপরে যে বিন্দুতে মিলিত হয়, ওই বিন্দুটাই আমার প্রধান ফোকাস। এটাকে এফ দিয়ে প্রকাশ করা হয়। আর উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রধান অক্ষের উপর একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, দূরে সরে যাচ্ছে বলে মনে হয়। যে বিন্দু থেকে দূরে সরে যাচ্ছে, ওই বিন্দুটাকে বলবো আমরা প্রধান ফোকাস। তাই সংজ্ঞাটা কি হবে প্রধান ফোকাসের ক্ষেত্রে, যে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয়, কোথায়, উত্তল দর্পণের ক্ষেত্রে এবং অবতল দর্পণের ক্ষেত্রে এবং উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের উপর যে বিন্দু থেকে দূরে সরে যাচ্ছে বলে মনে হয়, ওই বিন্দুকেই বলবো কি আমরা বলতো, প্রধান ফোকাস। ওকে, প্রধান ফোকাসকে এফ দিয়ে প্রকাশ করা হয়। এবার প্রধান ফোকাস তো পেয়ে গেলাম, তাহলে ফোকাস দূরত্ব জিনিসটা কি। ফোকাস দূরত্ব হচ্ছে সোজা কথা ভাইয়া, যে একটা দর্পণের যে মেরু আছে আর প্রধান ফোকাস আছে। ধরো এখানে একটা দর্পণের মেরুর কথা চিন্তা করি, যে এইটা হচ্ছে আমার দর্পণের মেরু, এইটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র সি, আর এইটা ছিল কি প্রধান ফোকাস এফ। এই যে মেরু এবং প্রধান ফোকাসের মাঝের যে দূরত্বটা, মধ্যবর্তী যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলি আমরা প্রধান ফোকাস, এবং প্রধান ফোকাসকে ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করা হয়। তোমাকে যদি বলা হয় যে প্রধান ফোকাস জিনিসটা কি, তুমি এক কথায় বলে ফেলবা যে দর্পণের মেরু এবং প্রধান ফোকাসের মধ্যবর্তী দূরত্বকে কি বলা হয় বলতো, প্রধান ফোকাস দূরত্ব। এবং ফোকাস দূরত্ব সর্বদাই কি হবে, বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হবে। কেন, এখান থেকে এইটুকুর যে ডিস্টেন্স, এটা হলো বক্রতার ব্যাসার্ধ আর, আর এফ যেহেতু মধ্যবিন্দু, তার মানে কি এইটুকুর দূরত্ব হচ্ছে এফ, তার নিঃসন্দেহে এফ সমান সমান কি হবে, আর বাই টু হবে। এইটা একটা সূত্র, অঙ্ক করতে গেলে কিন্তু আমার এই জিনিসটা লাগবে। সো মাথায় রাখো, আমরা যখন অঙ্ক করাবো তখন কিন্তু তোমাদের এটা কাজে দিবে, যে এফ সমান সমান আর বাই টু, যেখানে এফ হচ্ছে
ফোকাস দূরত্ব আর হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। তাহলে বক্রতার ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধ কি হবে বলতো? অর্ধেক। ওকে, এবার এক কথায় যদি এই রাশিগুলো বলে ফেলি তাহলে কি হবে? মেরু কাকে বলে? মেরু হলো দর্পণের মধ্যবিন্দুকে বলা হয় কি মেরু। বক্রতার ব্যাসার্ধ কাকে বলে? বলে গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ তার কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র। বক্রতার ব্যাসার্ধ কি? বলে দর্পণ যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের ব্যাসার্ধকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। ফোকাস দূরত্বটা কি? মেরু মেরু দর্পণের মেরু এবং প্রধান ফোকাসের মধ্যবর্তী দূরত্বকে কি বলা হয়? ফোকাস দূরত্ব। প্রধান ফোকাস কি? বলে একগুচ্ছ আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রধান অক্ষের উপরে প্রতিফলনের ফলে প্রধান অক্ষের উপরে যে বিন্দুতে মিলিত হয় অথবা উত্তল দর্পণের ক্ষেত্রে যে বিন্দু হতে দূরে সরে যাচ্ছে বলে মনে হয় ওই বিন্দুটাকে বলা হয় প্রধান ফোকাস। ওই বিন্দুকে বলা হয় কি বলতো? প্রধান ফোকাস। প্রধান অক্ষ জিনিসটা কি? প্রধান অক্ষ হলো দর্পণের মেরু এবং বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী সরলরেখা। দর্পণের মেরু এবং বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী সরলরেখাকে কি বলা হয়? প্রধান অক্ষ। তাহলে গৌণ অক্ষ কি? গৌণ অক্ষ হচ্ছে দর্পণের মেরু ব্যতীত আরো অনেকগুলো বিন্দু আছে। যে কোনো একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু, ধরো দর্পণের বাইরে অনেকগুলো বিন্দু আছে, এই বক্রতার কেন্দ্রের এবং মেরু ব্যতীত অন্য একটা বিন্দুর মধ্য দিয়ে গমনকারী যে সরলরেখা সেই সরলরেখাটাকে বলি হচ্ছে আমরা গৌণ অক্ষ। প্রধান অক্ষ একটাই থাকে, কেন? মেরু একটা। আর বক্রতা মেরু ব্যতীত অনেকগুলো বিন্দু আছে, এই জন্য কি গৌণ অক্ষ অনেকগুলো থাকে। ওকে, এবার চিন্তা করো ফোকাস তল। ফোকাস তল জিনিসটা কি? ফোকাস তল হচ্ছে এই প্রধান অক্ষের মধ্য দিয়ে কাল্পনিক একটা তল। ধর এইটা কি আমার? এইটা হচ্ছে আমার মেরু, বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে আমার মেরু, এটা হচ্ছে প্রধান ফোকাস এফ। সো এর মধ্য দিয়ে কাল্পনিক যে তলটা চিন্তা করা হয় ভাইয়া, এর মধ্যে দিয়ে কাল্পনিক যে তল চিন্তা করা হয়, মনে করা হয় যে এই তলের উপরে কি তৈরি হবে? প্রতিবিম্ব তৈরি হবে। সো ওই তলটাকে, কাল্পনিক ওই তলটাকে বলবো আমরা ফোকাস তল। ওকে, আশা করি এই সম্পর্কিত সবগুলো তথ্য তোমাদের মাথায় গেঁথে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এরপরে আসি হচ্ছে প্রতিবিম্ব। প্রতিবিম্ব জিনিসটা কি? প্রতিবিম্ব হচ্ছে প্রতিবিম্ব হচ্ছে একগুচ্ছ আলোক রশ্মি, একগুচ্ছ আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পরে যে বিন্দুতে মিলিত হয় ওই বিন্দুটাকে কি বলবো? ওই বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলবো। কথা মাথায় আসলো না? ধরো এখানে একটা দর্পণ আছে, এখানে আমার কি আছে? একটা লক্ষ্যবস্তু আছে, তাই না? এখান থেকে একটা আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর কি হবে, বিম্বকোণ তৈরি হয়, সেটা পরে শিখাবো। আজকে জাস্ট মাথায় রাখো যে একগুচ্ছ আলোক রশ্মি যাবে কি, ধরো এখান থেকে দুইটা আলোক রশ্মি বের হবে, দর্পণে আপতিত হয়ে সে প্রতিফলিত হয়ে যাচ্ছে। এবং আরেকটা আলোক রশ্মিকে যদি ফেলি, আরেকটা আলোক রশ্মিকে যদি আমরা ফেলি, সেও কি হবে? প্রতিফলিত হয়ে একটা বিন্দুতে মিলিত হবে। দেখো, তাহলে এইটা কিন্তু, এই বিন্দুটা ছিল কি? এই বিন্দু হচ্ছে আমার লক্ষ্যবস্তুর আহ বিন্দু, আর এটা হচ্ছে প্রতিবিম্বের একটা বিন্দু। তাহলে তোমাকে বলছে প্রতিবিম্ব কাকে বলে? তাহলে একগুচ্ছ আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রধান একগুচ্ছ আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রতিফলনের পরে যে বিন্দুতে মিলিত হলো এই বিন্দুটাকে বলবো কি? প্রথম বিন্দুর প্রতিবিম্ব। প্রথম বিন্দুর প্রতিবিম্ব। এবার আসে দর্পণ জিনিসটা কি, সরি বিবর্ধন জিনিসটা কি? বিবর্ধন হচ্ছে লক্ষ্যবস্তুর, দেখো বিবর্ধনকে এম দিয়ে প্রকাশ করা হয়। বিবর্ধন, এই বিবর্ধনকে এম দিয়ে প্রকাশ করা হয়। সো এম সমান সমান কি লিখতে পারি? এম সমান সমান লিখতে পারি যে প্রতিবিম্বের দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য অর্থাৎ প্রতিবিম্বটা কত বড়, আর লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, লক্ষ্যবস্তুটা আমার কত বড়, এই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের যে আনুপাতিক মান, এই মানটাকে বলা হয় বিবর্ধন। এই মানটা কি বলা হয়? বিবর্ধন। তাহলে তোমাকে যদি বলা হয় যে বিবর্ধন কাকে বলে, তুমি এক কথায় বলে দিবা যে প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের যে আনুপাতিক মান, এই মানটাকেই বলা হয় কি বলতো? বিবর্ধন। সো
আজকে এই বেসিক ক্লাস লেকচার 1 এই পর্যন্তই ছিল। আহ, এরপরে আমার লেকচার 2 আপলোড হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।